বেদব্যাসাচার শ্রীশানন্দ, নামটা ভালো করে শুনে নিন। বেদব্যাসাচার শ্রীশানন্দ তিনি কে? না না, তিনি কোনো রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সাধু বা মহারাজ নন। তিনি কোনো মঠেরই সাধু নন বা সন্ত নন। তিনি হচ্ছেন কর্ণাটক হাইকোর্টের অন্যতম বিচারপতি। কিরকম বিচারপতি? তার ভাবগতিক কিন্তু ওই নামের মতনই সাংঘাতিক। সাংঘাতিক মানে দাপট তাঁর সাংঘাতিক। তার ভয়ে ভাগে গরুতে জল খায়। তিনি এমন এমন কথা সব বলেন শুনানির সময় যে তার পর্যবেক্ষণের কথা শুনে, মন্তব্য শুনে সবার হাড় হিম হয়ে যায়। শুধু সবার নয়, এমনই কথা বলেন, তা এমনই বিতর্কিত হয়ে যায় যে তাই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। হ্যাঁ, কিরকম চিন্তিত? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে তিনি ঠিক কি কি বলেছেন এবং যা বলেছেন তা কি সঠিক। এই সব কিছুর উত্তর এই রিপোর্টে যেন থাকে, এমনটাই চাইছে সুপ্রিম কোর্ট। এ ব্যাপারেই আজকে বলবো। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার এই চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে তারা আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন আমি কৃতজ্ঞ থাকবো, এবং আমাদের যে নোটিফিকেশন আইকন যেটা আছে সেটা যদি অন করে দেন তাহলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আমি যেটা বলছি, এই যে শ্রীশানন্দ যার কথা বলছি, কর্ণাটক হাইকোর্টের বিচারপতি, তিনি কি বললেন? তিনি একটি মামলা শুনছিলেন। কি মামলা শুনছিলেন? তিনি মামলা শুনছিলেন যানজট সংক্রান্ত বিষয়ে, এই সমস্ত কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপারে, দুর্ঘটনা সংক্রান্ত। তার মন্তব্যের সময় একটি বিশেষ জায়গার কথা উঠে এল। কোন জায়গা? সেই জায়গাটি সংখ্যালঘু অধ্যুষিত, মানে মুসলিম অধ্যুষিত জায়গা। এবং তিনি কি বললেন জানেন? তিনি বললেন, ও ওখানে ওখানে তো যা চলে সে তো আইন নয়, আইন বহির্ভূত সমস্ত কাণ্ড, ওটা তো পাকিস্তান। এই কথা বলছেন হাইকোর্টের একজন বিচারপতি। শুনুন আপনারা। Go to that Mysore Road flyover. Every auto rickshaw has got 10 people. Every auto rickshaw has got 10 people. It is not applicable because the Mysore Road flyover till up to the market from Gauripalya is in Pakistan, not in India. হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তিনি এই কথাটা বলছেন, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় বলতে পারে কারা? অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বা যারা খুব বেশি রকমের এই কট্টর হিন্দুত্ববাদী, বা কিংবা যদি তাও না হয় এমন লোক যাদের মনের মধ্যে কিছু ঘৃণা আছে, বিভাজন আছে, বা যারা আইন কানুন বোঝে না, একেবারেই বোঝেন না, সে সমস্ত মানুষ বলতে পারেন। হাইকোর্টের বিচারপতি এই কথাটা বললেন, আমাদের শুনতে হলো, এবং সেখানে যারা আইনজীবী তারা শুনলেন। ভরা কোর্টে, ওপেন কোর্টে তিনি এটা বললেন। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং শুধু তাই নয়, এই ভিডিওটি পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, এর চেয়েও বড় ব্যাপার আছে। সেই বড় ব্যাপারটা হলো, সেটা নিয়ে আরো বেশি চিন্তার বিষয় আমাদের। এই আমরা কলকাতা শহরে যে নাগরিক প্রতিবাদ দেখলাম, নারী লাঞ্ছনার বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠল নাগরিক সমাজ, যে প্রতিবাদ দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ল, তার ঢেউ এখনো চলছে। কবে শেষ হবে আমরা জানি না, কারণ মানুষ বিচার চাইছে। বিচার চাইবে কার কাছে? কোন বিচারপতিদের কাছে? এনাদের কাছেই চাইবেন। আমাদের তো ভরসা আছে এখনো, আমাদের ভরসা আছে আদালতের উপর। আমরা জানি আদালতে যে বিচার হবে সেটা হবে সংবিধান সম্মত। আমরা জানি সেখানে নারী পুরুষের ঐক্য রাখা হবে, সমতা রাখা হবে, এবং সাম্যবাদে বিশ্বাসী আমাদের সংবিধান। B.R. আম্বেদকর তা করে গিয়েছেন, শুধু নয়, সবাই যারা ছিলেন সেদিন কনস্টিটিউশনের ড্রাফট করেছিলেন তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছিলেন যে নারী পুরুষে সমতা রাখতে হবে। কিভাবে সমতা রাখতে হবে, সাম্য রাখতে হবে, সে ব্যাপারেও চুল চেরা বিশ্লেষণ আছে বিভিন্ন বিচারপতির। লীলা শেঠ প্রখ্যাত বিচারপতি, তিনি পরিষ্কার বলেছেন কিভাবে রাখতে হবে। নারীদের
যেখানে যেখানে দুর্বলতা আছে, শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে, পুরুষদেরও সেরকম কিছু কিছু ক্ষেত্র থাকতে পারে। এই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে হবে এবং সে সমস্ত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে নারীদের জন্য ব্যবস্থা নিতে হবে। এটা সরকারকে করতে হয়, না হলে সাম্য হয় না। মুখে সাম্যবাদ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে বললেই তো আর সাম্যবাদ হয় না, মনের মধ্যে থাকে। একটি মামলা চলছিল এই শ্রীশানন্দের আমাদের এজলাসে। সেখানে একজন মহিলা আইনজীবী আর একজন পুরুষ আইনজীবী। তার এজলাসে পুরুষ আইনজীবী তিনি তার মন্তব্যে একজন ট্যাক্স অ্যাসেসরের কথা বলেন। ট্যাক্স অ্যাসেসর মানে যিনি করের হিসেব টিকেশ করেন। এটা অবশ্যই একটা কর সংক্রান্ত কোনো মামলা। তো তখন মহিলা আইনজীবী পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তার প্রতিপক্ষ, কিন্তু উকিল হিসেবে তো বন্ধু, এবং সেটা পরে তিনি বলেওছেন সে কথা। ওই পুরুষ আইনজীবীকে জিজ্ঞাসা করা হলো, মানে বিচারপতি জিজ্ঞাসা করলেন ইনি কি ট্যাক্স অ্যাসেসর? তখন ওই মহিলা আইনজীবী যিনি প্রতিপক্ষ তিনি বললেন হ্যাঁ উনি ট্যাক্স অ্যাসেসর। বাকি কথাটা আমি বলতে চাইছি না, আপনারাই শুনে নিন ভিডিও থেকে তিনি কি বলেছিলেন। ಚೆಕ್ ಖಾಲಿ ಇದೆ ಅಂತ ಕೂತ್ಕೊಂಡು ಬರ್ಕೊಳ್ಳೋದಲ್ಲ, ಮನ್ಗೋಗ್ಬಿಡ್ತಾನ ಅವನು 3 ವರ್ಷ ಜೈಲ್ಗೆ. You understand that? Admitted, not Do serving. you understand? I understand that concept. Where is books of account yours? Are you income tax assessee? Yes, he is an income tax assessee. Wait amma. Sorry, ನೀವ್ sir. ಯಾಕೆ Sorry, ಹೇಳ್ತೀರಿ? sir. Sorry. ನಿಮ್ಗೆ ಅವ್ರದೆಲ್ಲ ಪೂರ್ತಿ ಗೊತ್ತಿದೆ. ಅದಕ್ಕೆ ನಾಳೆ ಬೆಳಗ್ಗೆ ಕೇಳಿದ್ರೆ ಇನ್ನೇನಾದ್ರು ಹೇಳ್ತೀರಿ, ಅವ್ರು ಯಾವ ಕಲರ್ ಅಂಡರ್ ಗಾರ್ಮೆಂಟ್ಸ್ ಹಾಕ್ತಾರೆ ಅಂತ ಹೇಳ್ತೀರಿ. both are friends and it's a story of carpenter. এই বিচারপতি যে মন্তব্য করলেন তা মোটেই রুচিপূর্ণ বলে মনে হয়নি কারোর। শুধু রুচি নয়, রুচি বিগড়িত মনে হয়েছে, এবং মনে হয়েছে এটা একেবারে যাকে বলা হয় সেক্সিস্ট রিমার্ক, অ্যাবসলিউটলি। এবং সেই জন্য সুপ্রিম কোর্ট অবিলম্বে সুমোটো মামলা যাকে বলা হয়, সুমোটো মামলা কিন্তু করা হতো না। তার আগে কি হয়েছে, সবচেয়ে বড় কথা, কেন সাজুজ্য পাচ্ছি এই কলকাতার মামলার সঙ্গে, এই যে আরজিকর মামলা চলছে কলকাতায়, সেই মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করছেন এখন প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং। এই ইন্দিরা জয়সিং বরাবরই নারীদের অধিকার নিয়ে যথেষ্ট সরব। তিনি এই ভিডিওটি পাঠিয়েছেন, নিজে পোস্ট করেছেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে অনুরোধ করেছেন যাতে সুমোটো এই ব্যাপারটি নিয়ে সুপ্রিম কোর্ট বিচার করে। আপনাদের শুধু আমি এই মুহূর্তে বলে দিই যে এই বিচারপতির বেঞ্চে কারা কারা আছেন। এর মধ্যে আছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, আছেন সঞ্জীব খান্না, BR গবাই, সূর্যকান্ত, ঋষিকেশ রায়। রিপোর্ট এলে 5 বিচারপতির বেঞ্চ সমস্ত রিপোর্টটি খুঁটিয়ে দেখবেন এবং তারা বিচার করবেন কতটা ঠিক হয়েছে ওই বিচারপতির এই ধরনের মন্তব্য করা। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দেখেছে যে বিভিন্ন রায়ে দেশের বিভিন্ন বিচারপতি অনেক সময় এমন এমন মন্তব্য করছেন আলটপকা, যা মোটেই খাপ খায় না সেই রায়ের সঙ্গে বা সেই আদালতের মামলার সঙ্গে। সেটা কি করে ঠিক করা যায় তার একটা নীতি নির্ধারণ করতে চাইছে সুপ্রিম কোর্ট। এই খবরটার পর, এই ঘটনার পর আমরা জানতে পারবো সুপ্রিম কোর্ট কি নীতি নির্ধারণ করলো। এর সঙ্গে আরো একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অবশ্য জুনিয়র ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্টে মানে দিল্লিতে দ্বারকা কোর্টে জেলা জজ আমন প্রতাপ সিং, তিনি ঠিক এইরকমই, তিনি কিন্তু হাইকোর্টের বিচারপতি নন, তিনি আগে ছিলেন অ্যাডভোকেট মানে আইনজীবী। মে মাসে তিনি জেলা জজ হয়েছেন, মানে জেলা বিচারক হয়েছেন। তারপরে তাঁর দাপটে আর কেউ থাকতে পারে না, টিকতে পারে না। তার ব্যবহার এতটাই খারাপ যে সকলে অতিষ্ঠ হয়ে গিয়েছে। इसका नाम बताओ। मैंने पहले भी भेजा था इनको जेल में, 1 महीने के लिए भेजा था मैंने। नाम बताओ इसका। দিল্লি হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে তাকে এই বিচারকের আসনটি ছাড়তে হবে।
তিনি আর বিচারক থাকতে পারবেন না। তার ব্যবহার, তার বিশৃঙ্খলা মানে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বিভিন্ন জিনিসে এত অভিযোগ জমা পড়েছে যে সেখানকার যে তাদের সমস্ত আইনজীবী তার ব্যবহারকে এক বাক্যে কন্ডেম করেছে, নিন্দা করেছে, তাকে সরে যেতে হচ্ছে। কিন্তু তিনি তো হলেন জেলা জজ, হাইকোর্টের জাস্টিসকে তো অত সহজে সরানো যায় না। হাইকোর্টের জাস্টিস কিন্তু অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, তাকে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন, মানে সই করেন। তাকে সরাতে গেলে একমাত্র পার্লামেন্টে ইমপিচমেন্ট আনতে হয়, সে অতি কঠিন ব্যবস্থা। একটা জিনিসই করা যায়, সেটা হচ্ছে তিনি যতদিন বিচারপতি থাকছেন ততদিন তাকে এই বিচারপতির ভূমিকায় আর রাখা যায় না। তিনি যতদিন বিচারপতির কার্যে নিযুক্ত থাকবেন ততদিন তিনি আর এজলাসে বসে কাজ চালাতে পারবেন না, তাকে অন্য কাজ দেওয়া হবে। এটা হতে পারে, এটা কি হবে আমরা জানি না। একটাই সুখবর যে অন্তত এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নজরে এসেছে এবং সুপ্রিম কোর্ট একটা কিছু নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে। কারণ আমরা প্রশাসনে আস্থা হারিয়েছি অনেকখানি, এমনকি তদন্তকারী সংস্থার ব্যাপারেও আমরা আস্থা হারিয়েছি। সমস্ত ক্ষেত্রে রাজনীতিক যারা আছেন তাদের অনেকের ক্ষেত্রেই আমাদের একই অনাস্থা। আদালত যদি সেই আস্থার জায়গাটা হারিয়ে ফেলে তাহলে খুব আমাদের কাছে হতাশাজনক হবে। দেখা যাক কি হয়। আশা করব যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা একটা ফল দেখতে পাবো। নমস্কার, ভালো থাকবেন। আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশন অন করে দেন তাহলে খুব খুশি হব। নমস্কার।